16 পর্যন্ত ক্লিয়ার? 2 4 8 16 32 ওগুলো হয়ে গেছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের চলছিল তিন আর নয়, তাই না? তিন আর নয়। তিনের ক্ষেত্রে কি বলেছিলাম? তিনের ক্ষেত্রে কি বলেছিলাম? নিয়ম কি ছিল? যদি কোনো সংখ্যা ডিজিট গুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। যদি কোনো সংখ্যা ডিজিট গুলো 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। If the sum of all digits is divisible by 3, then the number should be divisible by 3. তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 এর ক্ষেত্রে নিয়ম যে কোনো সংখ্যার ডিজিট গুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এটা একটা সংখ্যা, বললো যে এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে, তাহলে কি করব আমরা? যোগফল। এই যে সংখ্যাটা এদের ডিজিটগুলোর যোগফল, তাহলে কত হবে? 7 5 12 আর একে 13, 13 আর 3 16, 17 25 কেন 16 আর 2 18, তাহলে কত হয়ে গেল? 18। এবার এই 18 কে কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ অবশ্যই ভাগ যায়, 318 হয়। তার মানে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। বুঝে গেল? কোন সংখ্যার ডিজিটগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। এবং 9 এর রুটটাও সেম, 9টাও একই রকম, 9 এর ক্ষেত্রেও একই রকম। যদি কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দিয়ে ভাগ যায়, এটা যেমন ছিল কি 3 দিয়ে, ওটা বলছে যে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাগুলো 9 দিয়ে ভাগ যাবে, সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? sum of all digits should be divisible by 9. যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। যেমন উদাহরণ আমরা বলতে পারি এই সংখ্যাটা কি 9 দিয়ে ভাগ যাবে? এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, তাহলে কি দেখতে হবে আমাদের? যে সংখ্যাটার অঙ্কগুলির যোগফল 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যেমন যোগফল কত হচ্ছে? 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 1 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 5 25, 25 আর 2 27, 27 9 দিয়ে ভাগ যায়? অবশ্যই ভাগ যায়, 27 কে 9 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে? 3 নং 27 হচ্ছে, তার মানে অবশ্যই এই সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? তা এটা হলো আমাদের জেনারেল রুল। ঠিক আছে? জেনারেল রুল আমাদের এটা হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে কি এরপরে আমরা কিভাবে করব? আমরা কিন্তু এরকম আর যোগ করব না। ঠিক আছে? যোগ করব না। এবার আমরা কিভাবে করব? যেমন এটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? সব ডিজিটগুলো যোগ করেছিলাম। এই ক্ষেত্রে আর ডিজিটগুলো যোগ করব না। ঠিক আছে? কি করব? বলছে যে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা।
যেহেতু বলছে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তাহলে কি করবো, এখান থেকে 3 গুলোকে আমরা বাদ দিতে থাকবো। ঠিক আছে, 3 বা 3-এর মাল্টিপল গুলোকে আমরা বাদ দেবো। যেমন এখানে দেখতে পাচ্ছি 3, তাহলে 3 বাদ দিয়ে দিলাম। 2 আর 1 3 হয়, বাদ দিয়ে দিলাম। 7 5 কত, 12, 12কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 4 12, তার মানে এটা হচ্ছে কি বাদ। তাহলে কিছু যদি না পড়ে থাকে, কোনো কিছু যদি না পড়ে থাকে, তার মানে সংখ্যাটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। আর যদি এরকম হতো যে ধর সংখ্যাটা এরকম রয়েছে, তাহলে সবগুলো তো চলে গেল, ভাগ চলে গেল, ঠিক আছে, সবগুলো তো ভাগ পড়ে গেল, লাস্টে 1 পড়ে থাকছে। এটার মানে গিয়ে কি দাঁড়াবে, যে পুরো সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করা হতো, তাহলে অবশিষ্ট হতো 1। ঠিক আছে, তাহলে অবশিষ্ট 1 হবে। বুঝা গেল? যত পড়ে থাকবে, যেটা পড়ে থাকবে সেটাই। এবার তুই বল যে এটা সংখ্যাটা যদি এটা হতো, তাহলে কি হতো, সংখ্যাটা কি পুরোপুরি ভাগ যেত? এগুলো তো দেখছি যে 2 3 2 1 এটা এগুলো সব কেটে গেল, লাস্টে 5 পড়ে রইল। তাহলে 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? 5। কিভাবে কিভাবে 5 পড়ে থাকবে? কেন 5 পড়ে থাকবে? আচ্ছা তুই বল যে 3 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করলে কখনো 5 অবশিষ্ট হতে পারে? হবে কখনো 5 অবশিষ্ট? যেটা দিয়ে ভাগ করছি সেটার থেকে বড় কখনো অবশিষ্ট হতে পারে? হবে না। তাহলে কি এই 5-এর মধ্যে আবার কত চলে যাচ্ছে? 5-এর মধ্যে তো 3 চলে যাচ্ছে, 5-এর মধ্যে তো 3 ভাগ চলে যাচ্ছে। তার মানে 5-এর মধ্যে যদি 3 চলে যায়, তাহলে কত পড়ে থাকছে? তাহলে 2 পড়ে থাকছে। তার মানে এই পুরো সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করা হতো, তাহলে অবশিষ্ট কত হতো? 2। বোঝা গেল? ক্লিয়ার হলো এবার? ক্লিয়ার? একই রকম 9-এর ক্ষেত্রেও আমরা তাই করব। 9-এর ক্ষেত্রেও তাই করব। 9-এর ক্ষেত্রে কি বলেছি, যে সবগুলো যোগফল, কিন্তু এখানেও আমরা যোগ করব। আমরা কি করব, যে 9 গুলোকে বাদ দেবো। এখানে যেমন 3 গুলোকে বাদ দিয়েছিলাম, এখানে 9 গুলোকে বাদ দেবো। ঠিক আছে, 9 গুলোকে বাদ দেবো। তাহলে 9 গুলোকে বাদ করলে কি হবে, যেমন এখানে দেখতে পাচ্ছি, দেখ 6 আর 3 9 হয়ে যাচ্ছে, বাদ। 5 2 2 4, 5 আর 4 9, বাদ। 7 আর 2 9, তার মানে এটা পুরোপুরি 9 দিয়ে ভাগ চলে যাচ্ছে। বুঝা গেল? একই রকম ভাবে এখানে যদি তারপরে কিছু পড়ে থাকতো, তাহলে এখানে আরো 7 রয়েছে, তাহলে 9 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 7 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, যেটা অবশিষ্ট থাকবে, যেটা পড়ে থাকবে, সেটাই এখানে চলে অবশিষ্ট। ঠিক আছে, তো এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু বহু জায়গায় লাগবে। আমরা পরে যখন অন্যান্য চ্যাপ্টার করব এবং সেখানে যখন আমরা ডাইরেক্ট অপশন টেস্ট করব কোনো কোশ্চেন করতে গিয়ে, সেখানেও কিন্তু আমার এটা কাজে লাগবে। তো ডিভিজিবিলিটি রুল যেগুলো আমরা বলছি, সেগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা। এবার আগের দিন একটা অঙ্ক করতে দিয়েছিলাম, তাই না? কি দিয়েছিলাম অঙ্কটা? কি ছিল অঙ্কটা? 876A 43B is divisible by 9. বলছে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা ডিভিজিবল বাই 9। 9 দিয়ে হচ্ছে কি ভাগ যায়, সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। তারপর বলছে B is a even number. b হচ্ছে কি একটা ইভেন নাম্বার। b ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। কি রকম 2 4 6 8, এটা হতে পারে 10 তো হবে, কারণ b তো একটা মাত্র সংখ্যা হবে, এখানে একটাই ডিজিট বসবে, তাই একটা ডিজিটের জায়গায় 10 বসতে পারে না। 10 তো হচ্ছে কি ডাবল ডিজিট নাম্বার হয়ে গেল, তাই না? আচ্ছা, Find the sum of all possible value of A. তাহলে এর যেগুলো পসিবল ভ্যালু হতে পারে তাদের সাম। ঠিক আছে, পসিবল ভ্যালুগুলো হচ্ছে কি সাম। তাহলে সবার আগে তো দেখতে হবে এর পসিবল ভ্যালু কি কি হতে পারে, এর মানগুলো কি কি হতে পারে, তাই না? এবার দেখ, প্রথমে আমাকে বলেছে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। তাহলে ভাগ যাচ্ছে কিনা প্রথমে আমার নিয়ম কি আছে, যে 9 গুলোকে বাদ দেবো। তাই এখানে এ আছে, বি আছে, ওই সব নিয়ে মাথা কামাবে না।
সবার কাজ 9 দিয়ে 9গুলোকে বাদ দেওয়া, সেগুলো আমরা করবো, ঠিক আছে? তাহলে 9গুলোকে বাদ দিলে কি হবে? যেমন 6 আর 3 9 বাদ চলে গেল, ঠিক আছে? এখানে পড়ে থাকছে যে 8 আর 7 কত? 15, 15 আর 4 19, 19 এর মধ্যে 9 দিয়ে 18 চলে যাচ্ছে, 1 শুধু পড়ে থাকছে। তার মানে আমরা দেখছি যে ডিজিটগুলো আমরা জানি, সেখান থেকে আবার পড়ে কত থাকছে? 1। এবং সাথে কে পড়ে থাকছে? এ পড়ে থাকছে আর বি পড়ে থাকছে। এবার বলছে যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে, তার মানে কি এই যে 1 প্লাস a প্লাস b, এটার যোগটাও 9 দিয়ে অবশ্যই ভাগ যাবে, তাই না? এটার যোগটা অবশ্যই 9 দিয়ে ভাগ যাবে। তার মানে এদের যোগফল কত হতে পারে? এদের যোগফল অবশ্যই 9 হবে, তাই না? অবশ্যই এদের যোগফল 9 হবে, কারণ এটা যদি যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যেতে হয় তাহলে 9 হতে হবে, অথবা 9 এর কোনো মাল্টিপলও হতে পারে, ঠিক আছে? মানে 18 হতে পারে, 27 হতে পারে, এরকম। এবার দেখি এবার কি হয়, আমরা সেটা দেখি। যে যদি আমি ভাবলাম প্রথমে যদি 9 হয়, তাহলে দেখ 9 হলে এখানে তো 1 ফিক্স, টোটাল যদি 9 হতে হয়, এবার বলেছে b এর মান কি কি হতে পারে? b বলেছে একটা ইভেন নাম্বার হবে, b একটা ইভেন নাম্বার হবে, তাহলে b এর মান কি কি হতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে। এবার দেখ সবার আগে বলার কথা ছিল কিন্তু 0 হতে পারে, কেননা 0 কিন্তু ইভেন নাম্বারের মধ্যে হচ্ছে, তাই না? 0 ইভেন নাম্বারের মধ্যে হচ্ছে, তাহলে b এর মান কি কি হতে পারে? 0 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, আর বল 6 হতে পারে, 8 হতে পারে, তাই না? 10 হবে, 10 হবে, ডবল ডিজিট হয়ে যাচ্ছে, তাহলে এগুলো হতে পারে। তাহলে b এর মানটা যদি 0 হয় আর এটা যদি ফিক্স থাকে, এটা 1 হয়, তাহলে 9 করতে গেলে এর মান কত হতে হবে? এর মান 8 হতে হবে, তাহলে এই তো গিয়ে 9 দাঁড়াবে। এখানে এটা 1, তাহলে এখানে এর মান কত হতে হবে? এর মান কত হতে হবে? 6 হতে হবে। 6 হলেই তো 6 2 আর 1 3, তাহলে 6 3 9 হচ্ছে, তাই না? তাহলে এবার বল, এটা 4, এটা 1, এটা কত হবে? 4 হবে। এটা হচ্ছে গিয়ে 6, এটা 1, 6 আর 1 7 হয়ে গেল, তাহলে এটা কত হবে? 2 হবে। এটা হচ্ছে গিয়ে 8, এখানে 1, এবার এর মান কত হবে? 0 হবে, তাই না? 0 হবে। তাহলে এর পসিবল ভ্যালু কি কি হয়ে গেল? 8 6 4 2 0 এগুলো হয়ে গেল, তাই না? এবার দেখ, এখন দেখিস না, আগে দেখে নে তারপরে দেখ। এবার এখানে ম্যাক্সিমাম মানে মোর দ্যান 90% স্টুডেন্টরা এই অঙ্কটা এতদূর করার পরেও যে ভুল করে, এতদূর এসে গিয়েও ভুল করে, এতদূর এসেও ভুল করে। কেননা কি এতদূর পর্যন্ত করছে মাথা কাটিয়ে, তারপর কি করছে, এর যে এই মানগুলোকে যোগ করে দিল, যোগফল বললো যে তাহলে এর পসিবল মান এগুলো, তাহলে তাদের যোগফল এত, ঠিক আছে? কিন্তু তোর পরেও গিয়ে একটা ছোট্ট জিনিসের জন্য ভুল হয়ে যায়, এবং সেটা কি একটু ভালো করে যদি দেখিস, এর মান 8, ঠিক আছে, 6 4 2 এই পর্যন্ত ঠিক আছে। দেখ এখানে এর মান কত? 0 হতে পারে, তাহলে 8 রেখে 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর আরো একটা মান হতে পারে, এর আরো একটা মান হতে পারে, মানে এটা যদি 8 হয়, এটা যদি 1 হয়, তাহলে এর আরো একটা শূন্য ছাড়া আরো একটা মান হতে পারে, যেটা 9 দিয়ে ভাগ যাবে। কত? এটা 8 আর 1 9 হয়ে যাচ্ছে, 9 হতে পারে, তাহলে 9 হতে পারে, তাই না? এর মান তো 9 হতে পারে, তাহলেই তো হচ্ছে কি তোর কত হয়ে যাচ্ছে? 18 হয়ে যাচ্ছে, সেটাও 9 দিয়ে ভাগ যাবে, তাই না? তো এইটা সবসময় কিন্তু মিস হয়ে যায়, এটাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু মিস হয়ে যায় অনেক সময়। তাহলে 0 যেমন হতে পারে, তেমন হচ্ছে কি 9ও কিন্তু হতে পারে। তাহলে এবার দেখ এর তাহলে মানগুলো কত হয়ে গেল? মানগুলো হয়ে গেল 8 6 4 2 0 আর 9, তাহলে কত হয়ে গেল? 10 10 20 29 29 হচ্ছে কি যোগফল, ঠিক আছে? এটাই জানতে চেয়েছি। তাহলে কি হবে স্যার? এই যে বললো যে এর পসিবল ভ্যালুগুলোর যোগফল কত, সাম অফ অল পসিবল ভ্যালু অফ এ, ঠিক আছে? মানে এর সম্ভাব্য যে মানগুলো আছে তাদের সমষ্টি কত, এটাই আমাদের জানতে চেয়েছিল। তবে আমরা প্রথমে বের করলাম এর সম্ভাব্য মানগুলো কি কি এবং তাদের হচ্ছে গিয়ে যোগফল হবে, ঠিক আছে? খুব সুন্দর অঙ্কটা ছিল।
তো ভিডিওটা তো থাকবে। ক্লিয়ার? মৌসুমী বুঝতে পেরেছিস? স্যার এরকম আরেকটা অঙ্ক এরকম আমরা প্র্যাকটিস অনেক করব, ঠিক আছে? আরেকটা অঙ্ক ছিল, দেওয়া ছিল। হ্যাঁ 5 4 7 x 2 3 1 মানে x এর মান 2 হতে পারে, এছাড়া 4 6 0 8 হতে পারে। তারপরে আর কিছু করে মানে আমি আর করিনি, ওরা দেখিনি স্যার। আমরা তো এখন ডিভিজিবিলিটি রুলগুলো জাস্ট দেখছি। ডিভিজিবিলিটি রুলটা জাস্ট কমপ্লিট হওয়ার পরেই আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করব, এবং সেখানে একাধিক এরকম কোশ্চেন থাকবে, ঠিক আছে? কি ছিল কোশ্চেন? কোনটা? এইটা যেমন খাতায় ছিল আমি তুলে দিই। না, এটা ঠিক লিখিস নি। এটা 5 4 7 x, ঠিক আছে? 5 4 7 x, তারপর 1 হ্যাঁ 2 3 1 2 3 1। এটাতে অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল x এর ভ্যালু কত হলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, বা x এর মান কত হলে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, এরকম কোশ্চেন ছিল, ঠিক আছে? সোজা কোশ্চেন, আমরা যে কোশ্চেন করেছি সেই তুলনায় এটা অনেকই সোজা। তাহলে যদি বলে যে x এর মান কত হলে এটা সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে কি হবে? আমরা 3 গুলোকে বাদ দেব। 3 মানে এখানে হচ্ছে কি এটা বাদ চলে যাচ্ছে, 2 আর 1 3 বাদ চলে যাচ্ছে, 5 আর 4 9 বাদ চলে যাচ্ছে, পরে কি থাকছে? 7 করে থাকছে। 7 এর মধ্যে কত চলে যায় 3 দিয়ে ভাগ করলে? 3 চলে যাচ্ছে, 6 চলে যাচ্ছে, 1 পড়ে থাকছে। তাহলে 1 প্লাস x, ঠিক আছে? এটা পড়ে থাকছে। এবার বলেছে সংখ্যাটা যেহেতু 3 দিয়ে ভাগ যায়, তাহলে কি হবে? যে এইটাও 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এটা যদি 3 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে এদের যোগফল কত হতে হবে? 3 হতে হবে, অথবা 6। 3 এর মাল্টিপল মানে 6 হতে পারে বা 9 হতে পারে, এগুলো, ঠিক আছে? এবার দেখ, যদি 3 হতে হয় তাহলে x এর মান কত হতে হবে? x এর মান 2 হতে হবে। যদি 6 হতে হয় x এর মান কত হতে হবে? 5 হতে হবে। 9 হতে গেলে x এর মান 8 হতে পারে। আর কি কিছু হতে পারে? আর কিছু কিন্তু হবে না, কেননা এরপরে x এর মান তুই বসাতে হবে কত? 11, তাই না? যদি 8 এর পরে 9 বসাস, 9 এর আগে 10 ভাগ যায় না, 10 বসালে 10 আর 1 11 ভাগ যাবে না, তোকে বসাতে হবে 11, 11 আর 1 12, 12 ভাগ যায়, কিন্তু x এর জায়গায় কি 11 বসাতে পারবি না? সেটা তো ডবল ডিজিট হয়ে যাচ্ছে, আমাকে সিঙ্গেল ডিজিট বসাতে হবে। তার মানে x এর সম্ভাব্য মান কোনগুলো পেলাম? 2 5 আর 8। তাহলে আমার যোগফল, যদি যোগফল চেয়ে থাকি, তাহলে কি হয়ে যাবে যোগফল? যে 15, ঠিক আছে? তাহলে 3 আর 9 হয়ে গেল। এবার আমরা করব divisible rule of 11. Very very important, very very important. তাহলে 11 হচ্ছে গিয়ে কোন সংখ্যাগুলো 11 দিয়ে ভাগ যাবে, ডিভিজিবিলিটি রুল অফ 11। তাহলে যেমন আমাদের কাছে একটা সংখ্যা আছে, এবার এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমরা কিভাবে বুঝবো? তাহলে কিভাবে করব? এটার রুলসটা কি আছে? এটার রুলসটা কি আছে? কি নিয়ম? যে বলছে যে কোন সংখ্যা একক স্থানীয় অঙ্কগুলির যোগফল এবং সরি আমি ভুল বললাম, কোন সংখ্যার যে অড প্লেসে যে নাম্বারগুলো আছে, ভালো করে শুনবি আগে কি বলছি, কোন সংখ্যা অড প্লেসে বেজোড় স্থানে
যেই সংখ্যাগুলো আছে তাদের যোগফল এবং জোড় স্থানে যেই সংখ্যাগুলো আছে তাদের যোগফল, এই দুটো যোগফলের ডিফারেন্স মানে পার্থক্য যদি 11 হয় বা 0 হয় বা 11 কোনো মাল্টিপল যদি হয়, তাহলে সংখ্যাটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে। কি বললাম আগে, আমার কথাটাকে ভালো করে শুনবি, তারপরে আমরা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো সংখ্যার কোনো সংখ্যার কি বললাম, বেজোড়, ঠিক আছে, অড প্লেস মানে বেজোড়, ঠিক আছে, কোনো সংখ্যার বেজোড় স্থানের অঙ্কগুলির যোগফল এবং জোড় স্থানের অঙ্কগুলির যোগফল, এদের ডিফারেন্স মানে এদের পার্থক্য যদি 0 হয় অথবা 11 হয় বা 11 কোনো মাল্টিপল হয়, তাহলে সংখ্যাটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এবার দেখ তাহলে আমার কোথায় কি ছিল, যে কোনো সংখ্যার বেজোড় স্থান। এবার বেজোড় স্থানগুলো বলতে কোনগুলো বুঝে, ঠিক আছে, যেমন এটা হচ্ছে গিয়ে কি 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর সংখ্যা, 3 নম্বর, 4, 5, 6, 7 নম্বর সংখ্যা, তাই না? তাহলে দেখ এখানে বেজোড় স্থান কোনগুলো হবে, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, এগুলো হবে বেজোড়। তার মানে এখানে কোনটা 8, 1, 5, 2 এগুলো। তা বলেছে এদের যোগফল, তাহলে 8 প্লাস 6 প্লাস 3 প্লাস 8 প্লাস 1 প্লাস 5 প্লাস 2, ঠিক আছে, এদের যোগফল কত হয়ে গেল 16, ঠিক আছে। এবং জোড় স্থানে যেগুলো আছে তাদের যোগফল, জোড় স্থানে কোনগুলো আছে, 6 আছে, 3 আছে, 7 আছে, তাহলে 6 প্লাস 3 প্লাস 7 কত হয়ে গেল 16। তা বলেছে এদের পার্থক্য মানে এই 16 আর এই 16, এদের পার্থক্য যদি 0 হয় বা 11 হয় বা 11 কোনো মাল্টিপল হয়, মাল্টিপল অফ 11, যদি 11 কোনো মাল্টিপল হয় তাহলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে কি বেজোড় স্থানে যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল, জোড় স্থানে যেগুলো আছে তাদের যোগফল এবং তাদের পার্থক্য যদি 0, 11 বা 11 কোনো মাল্টিপল হয় তাহলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। যেমন এখানে 16 এসছে, এখানেও 16 এসছে এবং এদের পার্থক্য কত 0, আর 0 হলেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। বুঝে ক্লিয়ার হয়েছে? তার মানে যদি আমরা আমাদের ভাষায় বলি তাহলে কি, যে প্রথমে কি করব, যে একটা সংখ্যাকে বাদ দিয়ে সংখ্যাগুলো নেব এবং সেগুলোকে যোগ করব এবং বাকি যেগুলো পড়ে থাকছে সেগুলোকে যোগ করব এবং এদের ডিফারেন্স যদি 0 হয় বা 11 কোনো মাল্টিপল হয় তাহলে সংখ্যাটা অবশ্যই 11 দিয়ে হচ্ছে। ক্লিয়ার? তাহলে লিখে রাখ, যদি কোনো সংখ্যার বেজোড় স্থানীয় অঙ্কগুলির যোগফল এবং জোড় স্থানীয় অঙ্কগুলির যোগফলের পার্থক্য 0 অথবা 11 অথবা 11 যদি কোনো গুণিতক হয় মানে মাল্টিপল, তাহলে ওই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা একটা উদাহরণ দেখে নিতে পারি, যে ধরলাম
বলছে x এর মান কত হলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, x এর মান কত হলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে আবার নিয়ম কি ছিল? বেজোড় পূরণ মানে একটা একটাকে বাদ দিয়ে আমরা যোগ নেব। তার মানে কত 8 7 আর 3 কত হয়ে গেল 18। এবং যেগুলো পড়ে থাকছে সেগুলোর যোগফল নেব, মানে 5 প্লাস x প্লাস 2, ঠিক আছে? দেখুন তাহলে এটা কত হয়ে গেল 7 প্লাস x, 7 প্লাস x। তাহলে এটা কত ছিল 18, আর এটা কত আছে 7 প্লাস x। তাহলে x এর মান কত বসাবো যাতে এই দুটোর ডিফারেন্সটা আমার 0 আসবে অথবা 11 আসবে বা 11 কোনো মাল্টিপল আসবে। x এর মান আমি কত বসাবো? দেখ x এর মান যদি আমার 0 হয় তাহলে 7 প্লাস 0 কত হয়ে যাচ্ছে 7 হচ্ছে। এখানে কত আছে 18 আছে, তাহলে 18 থেকে 7 বিয়োগ করলে কত হবে 11 হচ্ছে। তা আমার তো এটাই দরকার ছিল যে 0 অথবা 11 বা 11 কোন মাল্টিপল 11 চলে আসছে। তার মানে এই সংখ্যাটা যদি x এর মান 0 হতো তাহলে অবশ্যই কি 11 দিয়ে ভাগ যেত। বুঝে গেল? এগুলো আমরা প্রচুর প্র্যাকটিস করব, এগুলো সব ক্লিয়ার হবে। যখন প্র্যাকটিস করবো তুই আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন রুলস গুলোকে ভালো করে বোঝ। এবার আমরা পড়ব combined divisible rule of 7, 11 and 13. Combined divisible rule of 7, 11 and 13. In 7, 11, 13 11 নিয়ম তো অলরেডি আমরা করেছি, কিন্তু এটা কি বলছি যে কম্বাইন্ড রুল, মানে এই যে নিয়মটা আছে এই নিয়মটা তিনটের ক্ষেত্রেই প্রযোজ্য, তিনটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ঠিক আছে? কি নিয়ম আছে সবার আগে বলি যে যদি কোনো একটা 6 অঙ্কের সংখ্যা হয়, ঠিক আছে, যেমন ধর বললাম যে 6 5 9 6 2 4, এটা একটা 6 অঙ্কের সংখ্যা। ধর এরকম কোনো একটা সংখ্যা আছে, প্রথমে 6 অঙ্কের দিয়েই বলছি, 4 অঙ্কের হতে পারে, 3 অঙ্কের হতে পারে, কোনটার ক্ষেত্রে কি করবো পরে বলছি। আগে একটা উদাহরণ নিয়ে বলছি যে কোনো একটা 6 অঙ্কের যদি সংখ্যা থাকে তাহলে কি করব, সেটাকে তিনটেতে ভাগ করব, তিনটেতে ভাগ করব। ঠিক আছে? এবার ভাগ করে কি করব যে এই তিনটে আর এই তিনটে ডিফারেন্সটা বের করব, মানে 659 আর 624 এদের ডিফারেন্স কত হবে। মানে স্যার এগুলোকে একসাথে করে নেব, মানে এই 659টাকে একসাথে এরকমই বলবো, যোগ করব না না না, যোগ কিছু না। ঠিক আছে, এটা 659 হয়ে গেল, এই সংখ্যাটা কত 624 হয়ে গেল। ঠিক আছে, এবার এদের বিয়োগ করব, এদের ডিফারেন্স কত হয়ে যাবে, ডিফারেন্স কত হয়ে যাবে 35, তাই না? 659 থেকে 624 বিয়োগ করলে 35 থাকছে। এবার এই যে ডিফারেন্সটা পেলাম, এই ডিফারেন্সটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 7 দিয়ে ভাগ যাবে। এটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটা যদি 13 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও 13 দিয়ে ভাগ যাবে। এবং এই ডিফারেন্সটা যদি 7, 11, 13 তিনটে দিয়েই ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটাও তিনটে দিয়েই ভাগ যাবে। বোঝা গেল কি বললাম? এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর অঙ্ক ফরমেশন হয়। ঠিক আছে?
আবার বলছি কোন একটা 6 অঙ্কের সংখ্যা রয়েছে, সেটাকে কি করছি আমি তিনটেতে ভাঙছি, ভেঙে কি করলাম এদের ডিফারেন্স দিলাম, ঠিক আছে, ডিফারেন্স দিলাম। এবার এদের পার্থক্য যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 7 দিয়ে ভাগ যাবে, যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও 11 দিয়ে ভাগ যাবে, এবং যদি 13 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও 13 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এই ডিফারেন্সটা যদি শুধুমাত্র 7 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 7 দিয়ে যাবে, 11 আর 13 দিয়ে যাবে না, ঠিক আছে। তাই এটা হচ্ছে গিয়ে কম্বাইন্ড হলো 7 11 13, 7 11 13 কম্বাইন্ড, তিনটের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। ক্লিয়ার? এবার কথা হচ্ছে যে যদি এটা এরকম থাকে, যদি এটা 5 অঙ্কের সংখ্যা, তখন কি করবো? তখন তো তিনটে ফর্ম হচ্ছে না, তাহলে অ্যাকচুয়াল নিয়মটা কি হবে, যে যাই সংখ্যা থাকবে কেন সেটাকে আমরা ডান দিক থেকে তিনটে পেয়ারে ভাঙবো, তিনটে পেয়ারে ভাঙবো, মানে ডান দিক থেকে আমি তিনটে করে ভাঙবো, তাহলে ডান দিক থেকে তিনটে এটা হয়ে গেল। আবার যদি এরপরে কিছু থাকে, ধর এরকম রয়েছে, যে ধর এটা যেমন ছিল, এরকম রয়েছে, ঠিক আছে, বা ধর এরকম রয়েছে, তাহলে তিনটেতে ভাঙলে কি হবে? এই তিনটে হলো, আবার এই তিনটে হবে, তারপরে আবার এই তিনটে, ঠিক আছে। তাহলে কি করব, যদি এরকম হয় সংখ্যা, তাহলে অল্টারনেটিভ যে পেয়ারগুলো আছে তাদেরকে আগে যোগ করব, ভালো করে বুঝবি, অল্টারনেটিভ যে পেয়ারগুলো আছে সেগুলোকে আগে যোগ করব, যোগ করে যেটা হবে সেটাকে এই দুটোর মধ্যে হচ্ছে গিয়ে ডিফারেন্স বের করব, এই অল্টারনেটিভ পেয়ারগুলোকে যোগ করে তারপর সেটার সাথে এইটার ডিফারেন্স বের করব, যদি এত বড় হয়, ঠিক আছে। 624 আর 217, হ্যাঁ 624 আর 217 কে যোগ করব, 624 আর 217 কে যোগ করে তারপর সেটা থেকে আবার 659 কে বিয়োগ করে দেব, বুঝলে গেল? এইভাবে ডিফারেন্স করব। এবার যদি ধর 5টা থাকতো, তাহলে আমার নিয়ম একই, ডান দিক থেকে আমি তিনটেতে ভাঙবো, তাই এদিক থেকে তিনটে হলো, এদিকে তো তিনটে হচ্ছে না, দুটো হচ্ছে, তাহলে দুটো যে কটা আছে সেটাই রাখবো, তাহলে 624 থেকে 59 কে বিয়োগ করব, সেটা যদি 7 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে যায় তাহলে সংখ্যাটাও 7 11 13 দিয়ে যাবে, যদি শুধু 7 দিয়ে যায় তাহলে সংখ্যাটাও শুধু 7 দিয়ে যাবে, বুঝলে গেল? এবার এখান থেকে একটা সুন্দর অঙ্ক তৈরি হয়, বলছি যে if a 6 digit number, if a 6 digit number is formed by repeating a 3-digit number, if a 6-digit number is formed by repeating a 3-digit number like 213 213, 524 524, yes. এগুলো এক্সাম্পল আর কি, ঠিক আছে। If a 6-digit number is formed by repeating a 3-digit number
লাইক 213 213 524 524 then the number is always divisible by option A দিয়েছে only 7 only 11 only 13 1001 এই চারটে অপশন দিয়েছে বলছে কোন একটি 6 অঙ্কের সংখ্যা যেটা কিভাবে তৈরি হচ্ছে এটি 3 অঙ্কের সংখ্যাকে রিপিট করে যেমন 3 অঙ্কের যে কোনো সংখ্যা বললো 123 এটা একটা 3 অঙ্কের সংখ্যা এবার এটাকে যদি রিপিট করা হয় তাহলে কি হয়ে যাবে আবার 123 তাহলে এটা কি হয়ে গেল একটা 6 অঙ্কের সংখ্যা বলছে এই ধরনের যত সংখ্যা আছে সেইগুলি সর্বদা কত দিয়ে ভাগ যাবে ইজ অলওয়েজ ডিভিজিবল বাই বলছে অপশন বলছে only 7 only 11 only 13 আর 1001 কোনটা দিয়ে ভাগ যাবে ঠিক আছে তাহলে দেখ যেমন এখানে উদাহরণ ধর আমি এটা বলছি তাহলে দেখ 7 11 13 আমরা একটা কি কম্বাইন্ড ডিভিজিবল রুল আমরা পড়েছি তাহলে নিয়ম কি ছিল ডান দিক থেকে তিনটে তিনটেতে ভাগ করব মানে তিনটে তিনটেতে ভাগ করলাম এবার কি এই দুটোর হচ্ছে কি ডিফারেন্স নেব এই ডিফারেন্স কত এলো 0 ডিফারেন্স 0 এবার আমরা জানি যে 0 যখন এসছে 0 ডিভিজিবিলিটি রুলে আমরা করেছিলাম 0 কে কি সব সংখ্যা দিয়ে ভাগ যায় তাই না 0 কে সব সংখ্যা দিয়ে ভাগ যায় তার মানে এই 0 কে 7 দিয়েও ভাগ যাবে 11 দিয়েও ভাগ যাবে এবং 13 দিয়েও ভাগ যাবে তাই না আর কি বলেছি যে এই পার্থক্যটা যদি 7 11 13 সব দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাকেও 7 দিয়েও যাবে 11 দিয়েও যাবে 13 দিয়েও যাবে ক্লিয়ার তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে 7 11 13 তিনটে দিয়ে ভাগ যাবে এবার এখানে একটা কথা যে এই 0 এসছে 0 কে বলেছেন সব সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে 0 কে তো 2 দিয়েও ভাগ যায় 3 দিয়েও ভাগ যায় 5 দিয়েও ভাগ যায় তার মানে এইটাকে 2 3 5 সব দিয়েই ভাগ যাবে না কেন না কেননা প্রথমেই আমি এখানে কি বলে দিয়েছি যে এই নিয়মটা শুধু কাদের সাথে 7 11 এবং 13 এর ক্ষেত্রে শুধু এই নিয়ম অন্যদের ক্ষেত্রে না তাই এখানে দেখবো যে 0 কে 7 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে ভাগ যাচ্ছে অন্য সংখ্যা দিয়ে 0 কে ভাগ গেলেও এই সংখ্যাটা হচ্ছে গিয়ে ওইগুলো দিয়ে ভাগ যাবে না কারণ এই নিয়মটা কেবলমাত্র 7 11 আর 13 ঠিক আছে ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে অপশন দিয়েছে only 7 only 11 only 13 1000 কি হয়ে যাবে आंसर কি হয়ে যাবে সবকটা দিয়ে তাই না 1001 হবে হ্যাঁ অবশ্যই 1001 কেন 1001 হবে কেন না 7 11 এবং 13 এই তিনটেকে গুণ করলেই হচ্ছে কি 1001 বুঝলে গেল এই অপশনগুলো হবে না কেন কেন না এখানে বলছে অনলি কথাটার জন্য হবে না অনলি মানে শুধুমাত্র কেবলমাত্র 7 দিয়ে তা কি হয় না 11 দিয়েও যাবে 13 দিয়েও যাবে তা শুধু 7 শুধু 11 শুধু 13 এগুলো হবে 1001 দিয়ে হবে কারণ 1001 এর মধ্যেই হচ্ছে কি 7 11 13 তিনটেই থাকছে ক্লিয়ার সুস্মিতা বোঝা গেছে দেখ একবার একটা কোশ্চেন দিয়েছিল যে এ বি সি ডি আর নাম্বারস ঠিক আছে এ বি সি এগুলো যদি নাম্বার হয় ঠিক আছে if a b c d আর নাম্বারস যদি a b c d এগুলো সংখ্যা হয় ঠিক আছে তাহলে বলছে
যে এ বি সি ইন্টু ডি ই ই ডি ইকুয়ালস টু এ বি সি হচ্ছে, দেন ডি প্লাস ই ইকুয়ালস টু কত, ডি প্লাস ই ইকুয়ালস টু কত? সেটা সেকেন্ড লাইনে বুঝলাম। বলছে যে এ বি সি ডি এগুলো যদি নাম্বার হয়, যদি সংখ্যা হয়, তাহলে বলছে যে এ বি সি ইন্টু তার সাথে গুণ করা হচ্ছে ডি ডবল ই ডি, এটাকে গুণ করা হচ্ছে এবং গুণের ফলে উত্তর পাওয়া গেল এবিসি এবিসি। ঠিক আছে, তাহলে এবার বলছে তাহলে বলো ডি প্লাস ই যোগ করলে কত হবে? মানে এগুলো তো আলটিমেটলি কোনো একটা সংখ্যা, ডি রয়েছে, এগুলো ডি ই এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবিসিডি এগুলো দিয়ে কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো বলছে যে ডি আর ই আছে, এদের যোগফলটা কত, এদের যোগফল কত হবে? জাস্ট যেটা আমরা এইমাত্র করলাম, দেখ ওটার সাথে কোনো মিল আছে এটা? দেখ যেটা এইমাত্র করলাম, একটা 3 অঙ্কের সংখ্যা যেটার সাথে আমরা গুণ করছি কিছু, এবং সেটা কি হয়ে গেল এবিসি এবিসি, মানে 3 অঙ্কের সংখ্যাটাই রিপিট হয়ে গেল, তাই না? 3 অঙ্কের সংখ্যাটাই রিপিট হয়ে গেল। এবার একটা জিনিস দেখ, এইমাত্র আমরা করেছি যে যে কোনো 6 ডিজিট নাম্বার সেটা হচ্ছে কি কত দিয়ে ভাগ যাবে? 1001 দিয়ে ভাগ যাবে, তাই না? 1001 দিয়ে ভাগ যাবে। এবার দেখ, ধর যেরকম বললাম যে 665 এটা একটা কি 3 ডিজিটের নাম্বার যেটাকে রিপিট করে 6 ডিজিট বানানো হচ্ছে, তাই তো? এবার এটাকে আমি বলতে পারি যে 665000 প্লাস 665 বলতে পারি এটা, এটাকে আমি এটা বলতে পারি। স্যার কেন ওখানে গেলে 3টে জিরো হলো, ওখানে 3টে। এটাকে কি আমি এটা বলতে পারি? এটা যোগ করলে কি আবার এটা আসে? অবশ্যই আসে, তাহলে এটাকে তো আমি এটা বলতে পারি তো, তাই না? আচ্ছা, এই দুটো থেকে কিছু কমন যায়? কমন যাবে, তাহলে এখানে কত পড়ে থাকবে? এটা পড়ে থাকবে, তাই না? এখানে কত পড়ে যাবে? এখান থেকে সব নিয়ে নেওয়া হয়তো, মানে 1 পড়ে থাকবে। তার মানে 665 ইনটু এটা করলে কত হয়ে যাবে? 1001। তার মানে আমরা বলতে পারি এইটার মানে এইটা, তাই না? তার মানে দেখতে পাচ্ছি কোন 3 অঙ্কের সংখ্যা সেটার সাথে 1001 যদি আমরা গুণ করি, তাহলে সেটা থেকে আমরা কি পাই? যে এই 3 অঙ্কের সংখ্যাটাই আবার রিপিট হয়ে 6 অঙ্কের সংখ্যা হয়ে যায়। তার মানে যে কোনো 3 অঙ্কের সংখ্যা, এটা যে কোনো 3 অঙ্কের সংখ্যা হতে পারে, সেটার সাথে আমাদের কত যোগ করব যাতে এই 3 অঙ্কের সংখ্যাটাই দুবার হচ্ছে কি রিপিট হবে? কত গুণ করব? কত গুণ করব? তার মানে এটা অবশ্যই 1001 গুণ করব। 1001 গুণ করলে তাহলে এই 3 অঙ্কের সংখ্যাটা রিপিট হবে, রিপিট হয়ে 6 অঙ্কের সংখ্যা হবে। তার মানে ডি এর মান কত? ডি এর মান 1, ই এর মান কত? 0, তাহলে 1 প্লাস 0 কি হয়ে যাবে? 1। বুঝে গেল? যে কোনো 3 অঙ্কের সংখ্যাকে যদি আমরা 1001 দিয়ে গুণ করি, তাহলে সেটা কি হয়ে যাবে? সেই সংখ্যাটা রিপিট হয়ে 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। বুঝে গেল? এবার এটাই আমরা নোট করব এখানে, যে যদি কোনো 2 অঙ্কের সংখ্যা হয় এবং সেটার সাথে যদি আমরা 101 গুণ করি, 101 দিয়ে যদি গুণ করি, তাহলে সেটা কি হয়ে যাবে? রিপিট হবে, এ বি হয়ে যাবে, মানে দুটো করে রিপিট। হ্যাঁ, ঠিক আছে? মানে যেটা ছিল সেটার সাথে যদি 101 গুণ করি, তাহলে সেটা আরেকবার রিপিট হবে, 2 অঙ্কের সংখ্যাটা আবার রিপিট হয়ে যাবে, ঠিক আছে? যদি আমরা এ বি সি কোনো 3 অঙ্কের সংখ্যা তার সাথে
1001 গুণ করি তাহলে কি হবে? এবিসি 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 হয়ে যাবে। এবং কোন একটা দুই অঙ্কের সংখ্যা তার সাথে যদি আমরা 10101 গুণ করি তাহলে সেটা কি হয়ে যাবে? এবি 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 এবি, মানে দুই অঙ্কের সংখ্যাটা তিনবার রিপিট হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখ এটা যদি এবার আমার মনে থাকে তাহলে এবার আমাকে ধর এই অঙ্কটা দিয়েছে, তাহলে আমি জানি যে কোনো তিন অঙ্কের সংখ্যার সাথে কি গুণ করতে হবে যাতে এটা দুবার রিপিট করে 1001। তাহলে d এর মান কত 1 হবে, a এর মান 0 হবে, তাহলে d প্লাস c 1 প্লাস 0 1। ঠিক আছে? আজকে কি এতটুকুই থাকবে? তাহলে বল এটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তার মানে এখান থেকে জাস্ট এইটুকু যে ইনফরমেশন রয়েছে এখান থেকে আমরা কি কি জানতে পারি, কি কি জিনিস জানতে পারি এদিকটা একটু ভালো করে দেখ। যে কোনো দুই অঙ্কের সংখ্যা সেটার সাথে যদি আমরা 101 গুণ করি তাহলে কি হয়ে যাবে? দুই অঙ্কের সংখ্যাটা রিপিট হয়ে যাবে। সাথে আমরা এটাও জানতে পারি যে কোনো চার অঙ্কের সংখ্যা যেটা কিভাবে তৈরি হয়েছে দুই অঙ্কের সংখ্যাকে রিপিট করে, মানে ধর এরকম যে 1212 বা 3131 এরকম, মানে দুই অঙ্কের সংখ্যাকে রিপিট করে হয়েছে চার অঙ্কের সংখ্যা। তাহলে এই ধরনের সংখ্যাগুলো সর্বদা কত দিয়ে ভাগ যাবে? 101 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 101 দিয়ে ভাগ যাবে। একই রকম ভাবে এবিসি, এটার সাথে তিন অঙ্কের সংখ্যার সাথে যদি 1001 গুণ করি তাহলে কি হবে? সেটা রিপিট হয়ে যাবে, 6 ডিজিট নাম্বার হয়ে যাবে এবিসি এবিসি। এবং এই এবিসি এবিসি এরকম ধরনের 6 ডিজিটের নাম্বার সবসময় কত দিয়ে ভাগ যাবে? 1001 দিয়ে ভাগ যাবে। এবি, এটার সাথে 10101 দিয়ে যদি গুণ করি তাহলে এটা কি তিনবার রিপিট হয়ে যাবে। ঠিক আছে, মানে এবি এবি এবি। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? একটা 6 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তাহলে এই ধরনের যদি কোনো সংখ্যা থাকে যেমন 323232 এরকম যদি কোনো সংখ্যা হয় তাহলে এই ধরনের সংখ্যাগুলো সর্বদা কত দিয়ে ভাগ যাবে? 10101 দিয়ে। এবং ভাগ করার ফলে সেটা কত হবে? কত হয়ে যাবে? এটা দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? কত হয়ে যাবে? এই সংখ্যাটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 32 হয়ে যাবে, তাই না? তাহলে তো এই 32 কেই তো আবার যখন আমরা এটা দিয়ে গুণ করব তাহলেই তো আমরা 32 পাবো। তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, মানে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 32 পাবো। বুঝে গেল? ঠিক আছে, তাহলে ওই থাকছে। বুঝতে পেরেছি তোদের এনার্জি। কিন্তু যেটুকু বললাম এটা ক্লিয়ার করবো কিনা সেটা বলবো। তাহলে যে ডিভিজিবিলিটি রুল আমরা করলাম, ডিভিজিবিলিটি রুল, এই ডিভিজিবিলিটি রুলের উপরে পরের দিন আমরা কোশ্চেন আনসার করব। ঠিক আছে?